আপনি যদি বিএনপির বক্তব্য দেখেন, অন্তত জনাব তারেক রহমান তার কোনো বক্তব্যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কোনো সমালোচনা করেন নাই, কিন্তু মানবিক করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত যে পছন্দ হয় না এটা কিন্তু সরাসরি বলছে। তবে এইটাও ঠিক, বিএনপি এখন সবকিছুতেই জাতীয় নির্বাচন, নিজেরা সম্ভাব্য বিজয়ী, সংসদের নেতৃত্বে থাকবে, এটা ধরেই সব বিষয়ে নিজেদের অবস্থান নিতেছে। মানবিক করিডোর নিয়ে বক্তব্যও তারই প্রতিফলন, কারণ তারা মনে করছে তারা সরকারে আসতেছে, সরকারে আসলে এইসব জিনিসগুলি তাদের হ্যান্ডেল করতে হবে। তারা মনে করতেছে তারা মানে যা কিছু এখন এই সরকার সিদ্ধান্ত নেবে এইটার তাদের হবে। মোটামুটি ভাবে বিএনপি, মানে আমি প্রথমে যেটা বললাম সেটা বোধহয় বিএনপি এরকম ভাবে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ইলেকশন হয়ে যাবে, ইলেকশনে তারা একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারা দেশ চালাইতে হবে, সরকার চালাইতে হবে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে, এইটা বোধহয় তারাও এরকম করে ভাবতেছে। কিন্তু আমি কিন্তু এইখানে একটা কিন্তুর কথা বিএনপিকে স্মরণ করা দিতে চাই যে সবকিছু এত সহজ নাও হইতে পারে। আপনারা যে নিজেরা ক্ষমতায় আসবেন এইটা ধইরা নিয়া ওই যে দুইবার প্রধানমন্ত্রী থাকবেন নাকি দুইবারের পরে পরপর থাকবেন, দুইবার প্রধানমন্ত্রী থাকে একবার প্রেসিডেন্ট হয়ে আবার দুইবার প্রধানমন্ত্রী হবেন, এগুলি করবেন নাকি কি করবেন, এই ব্যাপারে যে মানে আপনাদের মধ্যে একটা কি বলে জানি আপনারা যে একটা সুবাস পাইতে শুরু করছেন, এরকম কিন্তু নাও হইতে পারে। আমি বিশ্বাস করি যে হইব, আমি যুক্তি দেওয়া বুঝি যে হইব, কিন্তু নাও হইতে পারে। আপনাদের বিভিন্ন দলের যাদের উপর আপনাদের কোনো কন্ট্রোল নাই, তাদের চাঁদাবাজির কারণে, তাদের বিভিন্ন রকম আমি কি বলবো গুন্ডামির কারণে অলরেডি কিন্তু বাংলাদেশে আপনারা কিছুটা হইলেও অজনপ্রিয় হয়েছেন। হ্যাঁ, যদি নির্বাচন দেয়, নির্বাচন তো একটা অন্যরকম পলিটিক্যাল গেম, এইটার ক্ষেত্রে ধরেন আপনারা পার হয়ে যেতে পারেন, কারণ ভোটের সময় আপনারা ক্ষমতা আছে, আপনাদের মাসেল আছে, টাকা থাকবে, আপনারা ইউ ক্যান ডু ইট। কিন্তু আপনারা যেটা করতেছেন এটা একটু সাবধান হন, আপনারা কিন্তু যথেষ্ট অজনপ্রিয় হয়েছেন গত কয়েকদিনে। এই অজনপ্রিয়তা সাথে আপনি যদি ভূ রাজনীতিরে মিলান, যদি এই মানবিক করিডোরের এই হিন্টটা আপনি নেন, কেন ডক্টর ইউনূসকে এটা নিতে হইতেছে, কেন এটা দিতে হইতেছে, এবং এই দেওয়াটারে একটা পলিটিক্যাল জায়গা থেকে এটার বিরোধিতা না করে এটার মধ্যে যদি একটু ভাইবা দেখেন, তাইলে আপনাদের মানে আমার মনে হয় যেটা আপনাদের জন্য ভালো, এবং এটা 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 আপনাদের ভাইবা দেখা উচিত। আবার একটু সরকারের কথা আসি, আইএমএফ এর ঋণ কি আসলে ঝুলে গেল? অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের কথা শুনি, কোট, আমরা সিদ্ধান্ত নিব আমাদের মতো, এতে আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করে বাজেট করব। জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু একটু একটু আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের মতো কথা কইতেছেন। মানে যখনই কোনো কিছু একটা নির্দিষ্ট কইরা চিহ্নিত করা হয়, তখন আওয়ামী লীগেরাও বলতো যে দিলে দিবে, না দিলে নাই, যাইলে যাব, না দিলে নাই। এই ব্যাপারগুলি কি এরকম? আইএমএফ এর সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে, এমন অবস্থানের কথা অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন আহমেদ জানাই দিছে। আইএমএফ থেকে $470 কোটি ঋণের 3টি কিস্তি বাংলাদেশ হাতে পাইছে। এর মধ্যে চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে এখন আলোচনা হইতেছে। অর্থ উপদেষ্টার মনে হচ্ছে নতুন কিস্তিগুলি আর ঝুলে যেতেছে, কারণ টাকা আসার 2টি সম্ভাব্য সময় পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর নতুন কোনো অর্থ আইএমএফ ছাড় করে না। এই যে আইএমএফ এর যে অবস্থান, সেই অবস্থান নিয়ে নিজেদেরকে ঠিক না করে বা আইএমএফ এর শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ জায়গায় না এসে অর্থ উপদেষ্টার কঠোর অবস্থান দেখে মানে কিছু নিন্দকেরা, কিছু সুযোগ সন্ধানীরা এই কথা বলতেছেন, ওই যে কার কাছে কোন ফল জানি টক। মানে অর্থ উপদেষ্টা যেমন বলতেছে না নিব না, ওই সময় যেরকম বলা হচ্ছিল যে শিয়াল আঙ্গুর ফল খাই না, ওই যে এরকম একটা টক এরকম এটা বলছিল না, ওরকম মনে হচ্ছে কিনা সেটা একটু ভাইবা দেখার দরকার। এখন রেমিটেন্স প্রবাহ বাড়ছে, বাংলাদেশ থেকে প্রবাসীরা টাকা বিদেশে পাঠাচ্ছে, সেজন্য কিছুটা ভালো দিকে অর্থনীতি যাচ্ছে। কিন্তু উন্নয়ন ব্যয় কমিয়ে বড় উন্নয়ন প্রকল্প বন্ধ রেখে দেশি বিদেশি বিনিয়োগ কমার সুযোগে আমদানি ব্যয় কমায় যেটুকু রিজার্ভ বেড়েছে, মানে রিজার্ভ বাড়াটাও কিন্তু খুবই এটাকে দেখতে হলে একটু বিশেষজ্ঞ হয়ে দেখতে হয়, সেটা দিয়া অনেক ভালো কাজ হইব, এইটা আমার অন্তত পক্ষে এই প্রমাণ আমি আর দেখি না। যাই হোক, আজকের কথা একটু সাম আপ করে নিয়ে আসে। আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে আমি কিন্তু মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জানুয়ারি, বড়জোর ফেব্রুয়ারি, মানে আগামী রোজার আগে, যেটা আমাদের জামাতার আমির সাহেব বলছেন সেইভাবেই ইলেকশন হবে।
সেভাবে ইলেকশন করে দিয়ে তিনি তার ক্ষমতা অন্যজনের কাছে দিয়া তিনি এটার মধ্যে চলে যাবেন। এর মধ্যে থেকে তিনি তার ডক্টর মোহাম্মদ ইউনূস যেই জিনিসগুলি সরকার থেকে আশা করছিলেন, সরকারে বসে সেই জিনিসগুলি তিনি করছেন। নিজের সম্পর্কে, নিজের বিশ্ববিদ্যালয় করা, গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন আইন করা, নিজের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলি বাইর করা, যেগুলিকে আমরা কেউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতেছি, কেউ বলতেছি হচ্ছে ন্যায্যতা, সেগুলি তিনি করবেন, তে কোনো রকম কোনো সন্দেহ নাই। এর মধ্যে থেকে এগুলি চলতেই থাকবে। দেশের মানুষের ভালো খারাপ যেরকম দেশের মানুষ থাকি আমরা, সেগুলি থাকবে। তবে আমি এখন একটু আশাবাদী। আমার কাছে মনে হয় যে খুব বেশি খারাপ কিছু হবে না। যা কিছু খারাপ হওয়ার অলরেডি আমরা সেখানে আসি। দিস ইজ দি আলটিমেট রক বটম, আই থিঙ্ক। এর থেকে নিচে, এর থেকে খারাপ আর হওয়া সম্ভব না। আমি যে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যথাসময়ে ইলেকশন দিয়ে চলে যাবেন, এইটাতে আমার কারণটা, আমার টেকটা আমি বলি। তার কারণ হচ্ছে ডক্টর ইউনূসের এই সরকার, মানে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট থাকলেও থাকতে পারে, আছে নিশ্চয়ই অনেক ধরনের, এই সরকারে আসার পরেও নিশ্চয়ই তার অ্যাচিভমেন্ট আছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার আমার দৃষ্টিকোণ থেকে একদম সম্পূর্ণভাবে ব্যর্থ। এখন সরকারের ব্যর্থতা বা সরকারের সাফল্য আমরা কিভাবে বিবেচনা করি? সরকারের সাফল্য বা সরকারকে আমরা যদি একটা এরকম একটা গ্রুপ হিসাবে ধরি যারা একসঙ্গে সমন্বিতভাবে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে, সেই হিসাবে আমরা দেখব যে সরকারের মধ্যে নানা ধরনের, যেটাকে আমি বলি হচ্ছে ঘরের মধ্যে নানা ধরনের মশারি আছে। মানে ঘরটা একক কোনো ঘর না, এক একজন এক এক রকম ভাবে কথা বলে। আমরা যদি মোটা দাগে 2-3টা জিনিসের দিকে আপনাদের আজকে আমি দৃষ্টি দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ পরিস্থিতি একটা সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের প্রায় প্রস্তুত থাকতে হবে, এইটা প্রসঙ্গে তার বক্তব্য। তারপরে যদি আমরা বিবেচনা করি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে একজন খুব গুরুত্বপূর্ণ একটা তদন্ত কমিশনের প্রধানের বক্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে আবার সরকারের মুখপাত্রের বক্তব্য, আমরা যদি বিবেচনা করি মিয়ানমারে যে করিডোর দেওয়া হচ্ছে সেই সব বক্তব্যগুলি যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা, বা IMF এর ঋণ, আমরা যদি এগুলি বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সরকারের মধ্যে থেকেই নানা ধরনের নানা ধরনের কথা বলতেছেন। মানে আসেন আমরা একটু করে সামনের দিকে আগাই। আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যথাসময়ে নির্বাচন এই কারণে দেবেন যে তার সরকারের সমন্বয়হীনতা বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসেবে আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি বুদ্ধিমান একজন মানুষ, তিনি সবার আগে সেন্স করতে পারতেছেন। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্ধৃতিটির দিকে আপনাদেরকে একটু দৃষ্টি দিতে বলি, সেইটা হচ্ছে আমি 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 আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্য কোট করছি। আমাদের কাছেই ভারত পাকিস্তান যুদ্ধ হয় অবস্থা, সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটার চেষ্টায় আমাদের থাকতেই হবে। 30 এপ্রিল বারুনি এই কথা বলছেন। আমার কথা হচ্ছে মানে তিনি কি সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন? তাই তো মনে হলো না। জয়ই যেখানে এখানে একমাত্র অপশন, তো যুদ্ধটা তিনি কার সঙ্গে বা কার বিরুদ্ধে বা কেমনে করবেন? মানে যেই কথা দিয়ে আমরা এটা বলতেছি, সেই একই বক্তব্যে ডক্টর ইউনূস নিজেকে একজন যুদ্ধবিরোধী মানুষ বলতেছেন যে তিনি আসলে যুদ্ধ কখনোই চান না। আমরাও তাই আশা করি, কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে সেইটাই তার অবস্থান হওয়া উচিত। কিন্তু পাশাপাশি সরকারের দায়িত্বে থাকলে তখন রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রাখতে হবে, এটাই স্বাভাবিক। সেই জন্য কোনো রাগঢাক ছাড়াই ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার কথা তিনি সরাসরি বলতেছেন। সেই বিবেচনায় বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিরও তাগিদ দিয়েছেন। এর মধ্যে ভূ রাজনৈতিক অংশটা আসলে কোনটা, এর মধ্যে কোঅর্ডিনেশনের অভাব আসলে কোনটা? মানে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি হইলে বাংলাদেশে কেন প্রস্তুত হইতে হবে? মানে প্রতিবেশী বিবেচনা করলে বাংলাদেশে যুদ্ধের ফ্রন্ট তো এখন দুইটা না, একটা ভারত সীমান্ত, অন্যটা মিয়ানমার সীমান্ত। ধরেন ভারত পাকিস্তান করতেছে, সেই ভারত পাকিস্তানের যুদ্ধটা কি বাংলাদেশের দিক দিয়ে কোনোভাবে হবে? আমি আসলে এটা ঠিক বুঝতে পারতেছি না। তো ধরেন মানে এই বাংলাদেশে কি এই ভারত পাকিস্তানের এই উত্তেজনা সরাসরি অংশ হয়ে থাকা দরকার? মানে ভারত আর পাকিস্তানের যদি যুদ্ধ হয়ও, আমি কিন্তু একদম
পরিষ্কার ভাবে লজিক দিয়ে বিবেচনা করলে আমি দেখি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না। কিন্তু যদি এমন হয় যে ভারত আর পাকিস্তানের দুইজন যুদ্ধবাজ ম্যাড পার্সন আছেন, তাদের মধ্যে থেকে এইটা হইলেও হয়ে যেতে পারে, সেই হিসাবে আমাদের নিরপেক্ষ থাকা মানে কি আমাদের মানে আমরা কেমনে থাকবো? আমরা কি কৌশলগতভাবে নিষ্ক্রিয় থাকতে পারবো? কৌশলগতভাবে নিষ্ক্রিয় না থাকলে আমাদের কি কৌশলগতভাবে সক্রিয় হইতে হবে? শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস আসলে কি বুঝাতে চাইতেছেন? আমরা কি প্রস্তুতি নেব? কার সাথে? মানে উনি মিয়ানমার মিন করছেন না ভারত মিন করছেন আমি বুঝি নাই। যাই হোক, ক্রমশ প্রকাশ্য। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে, পাকিস্তান আর ভারতের মধ্যে শান্তি স্থাপনের জন্য কোনো ভূমিকা যদি রাখতে পারতেন, সেইটা হয়তো তার মতো বড় মাপের মানুষের জন্য সঠিক অবস্থা। সরকার প্রধান হওয়ার পরে তিনি অবশ্য সার্ক সক্রিয় করার কথা ছিলেন, কিন্তু দক্ষিণ এশিয়ার বড় প্লেয়ার ভারত আগ্রহী না হলে এই অঞ্চলে কোনো কিছুই যে হওয়া সম্ভব না, সেইটা মনে হয় মোটামুটি ঠিক। যাই হোক, এই যে এই যুদ্ধ পরিস্থিতি, আমাদের প্রস্তুতি নেওয়ার কথা, জয় পরাজয় এইসব ভারী ভারী ওয়ার্ডের মধ্যে বিডিআর এর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের যে প্রধান সেই জনাব ফজলুর রহমান একটি বক্তব্য দিয়েছিলেন। আমরা সেই বক্তব্যের দিকে একটু তাকাই, মানে উনার পুরো নামটাও একটু বলি। জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান, তিনি বলতেছেন, কোট করতেছি, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। এইটা নিয়ে ওই যে আমাকে নিয়ে যেটা মানুষজন বলে, এইটা নিয়ে মানে উনার বক্তব্য প্রসঙ্গে আমার মন্তব্য হইলো কি আর বলবো, সিরিয়াসলি কি আর বলবো। কিন্তু আমরা দেখি যে এইটা নিয়ে আসলে 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 এই তার এই বক্তব্য নিয়ে আমি কি আর বলবো হইল, মানে সরকার যে সমর্থন করে না তার বক্তব্য, এটা দ্রুত আবার জানিয়েছেন যে সরকারের মুখপাত্র প্রেস সচিব শুক্রবার এই মানে বিজ্ঞপ্তি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় একই কথা বলছে, মানে প্রেস সচিবের কথা আবার পররাষ্ট্র মন্ত্রণালয় সমর্থন করছে। মানে জনাব ফজলুর রহমানের অবস্থান যে সরকারের অবস্থান না, এবং এই ধরনের বক্তব্য যে একটা দেশের জন্য সরকারের জন্য ঝুঁকিপূর্ণ, সেইটা আবার তারা এটা বলছে। তাইলে জনাব ALM ফজলুর রহমান এই কথাটা বললেন তার নিজের মনে হয়েছে বলে বলছেন? জনাব ALM ফজলুর রহমানের সাথে সরকার প্রধানের, তারপরে হচ্ছে সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলাপ আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই তিনি এরকম একটা বক্তব্যকে, তিনি তো আর কোনো, এটা তার নিজস্ব বক্তব্য হইতে পারে, কিন্তু তিনি তো আর এরকম একজন ব্যক্তি না যে তার নিজস্ব বক্তব্যটা হঠাৎ করে তিনি একটা চা দোকানে একটা আমরা যেরকম আর কি চা দোকানে কথা বলতে বলতে একটা কথা বলে ফেলি, ব্যাপারটা তো এরকম না, তাই না? তো ভারত পাকিস্তানের এই যুদ্ধ বা যুদ্ধ অবস্থা দক্ষিণ এশিয়ার জন্য না, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির জন্য মানে ও মঙ্গলজনক হবে না। এইটা এটা 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 সবাই মনে রাখতে হবে, এবং সরকারও এটা মনে রাখছে। এখনকার ঘটনা হইল, আমি যেখানে সমন্বয়হীনতার কথা বলি, ওই যে পুরনো প্রসঙ্গে ফিরে আসি, সরকারের অবস্থান যদি হয় জনাব ALM ফজলুর রহমানের অবস্থানের বিপক্ষে, তাইলে সরকার কি এইটা জনাব ALM ফজলুর রহমানকে বলতে পারে যে আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন, এটা একটু আপনার অবস্থাটা পরিষ্কার করেন, আপনি এটা কেন দিলেন, এটা দিলেন নাকি? বলতে পারে না। প্রশ্নটা আপনাদের জন্য থাকলো যে এটা এরকমই থাকলো কিনা। কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন, উপমহাদেশের দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন আবহাওয়ায় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দক্ষতার সাথে পেশাদারত্ব নিয়ে পরিস্থিতি ডিল করতে হবে। এই পরিস্থিতি কি মানে ডিল করা হচ্ছে? খেয়াল করেন, এর আগে গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা জনাব মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেছিলেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে, সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লিখেছেন, তাকে 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 কোট করছি, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। তবে কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটি আবার ডিলিটও করে দেওয়া হয়েছে, এবং উপদেষ্টা মাহফুজের বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আর কোনো বক্তব্য বা মন্তব্য করা হয়নি। আবারও বলি, মানে সবকিছু কি আমরা আসলে বুঝতে পারতেছি? সবকিছু কি আমরা জানতে পারতেছি? একটা মানে প্রধান উপদেষ্টা যেরকম বলতেছেন গুজব শোনা যেতেছে, গুজব নিয়ে যে সেই গুজবের পরিপ্রেক্ষিতে আমরা সরকার প্রধান, আমরা উপদেষ্টা, আমরা কমিশনের প্রধান, আমরা নানা রকম মন্তব্য করতেছি, বক্তব্য দিতেছি, নাকি এগুলি আমাদের সুচিন্তিত মন্তব্য, বক্তব্য? দেখেন, মানবিক করিডোর প্রসঙ্গ,
মানবিক করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্য শোনেন। উনি এটা 27 এপ্রিল রোববার এই বক্তব্য দিয়েছেন। নীতিগতভাবে আমরা মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিতে সম্মত, কারণ এটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হবে, কিন্তু আমাদের কিছু শর্তাবলী রয়েছে, সেই বিস্তারিতে যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের আহ্বানে সহযোগিতা করব। 27 এপ্রিল রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য তৌহিদ হোসেন দিয়েছেন। কিন্তু আমরা যেটি বলতে চাই, একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা কি এরকম একটা ডিসিশন নিতে পারে? এই প্রশ্ন অনেকে তুলতেছেন। এখানে যে আপনারা একটা করিডোর দিচ্ছেন, এই করিডোর দেয়া হচ্ছে পৃথিবীতে দুইটা জায়গায়, একটা হচ্ছে গাজায় আর একটা হচ্ছে ইউক্রেনে। এবং গাজা এবং ইউক্রেনের সেই বিস্তারে আমি গেলাম না, সেইটার ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তাটাকে আপনারা চিন্তা করে দিয়েছেন। আমি অনেকের কাছে এটা জানতে চেয়েছিলাম যে করিডোরটা দেওয়ার মানে কি, না দেওয়ার মানে কি। ঠিক আছে, এখান থেকে যদি সাহায্য যায়, জাতিসংঘ যদি এই পথ দিয়ে খাবার পাঠাতে চায়, অন্য হিউম্যানিটেরিয়ান এইড পাঠাতে চায়, আমাদের কি প্রবলেম? অনেকে আবার বলতেছেন যে এই প্রবলেমটা হচ্ছে আমাদের উপর তখন নিরাপত্তার ঝুঁকি, কারণ এর আগে যে দুটি জায়গায় আসলে করিডোর দেওয়া হয়েছে, একটি হচ্ছে ইউক্রেনে আর একটি হচ্ছে গাজায়। গাজা এবং ইউক্রেনের ক্ষেত্রে কিন্তু এই মানবিক করিডোরের উপর অসংখ্য হামলা ইসরায়েল করেছে গাজায়, আমরা সেই হামলা এখনো আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়া সেই করিডোরের ব্যাপারে সম্মত হলো, রাশিয়াও কিন্তু সেখানে অনেক আক্রমণ করেছে। তো এই ব্যাপারটা হলো বাংলাদেশের মানুষ, সেটা ঠিক আছে, আমরা মানুষের জন্য আমরা রাখাইনে যারা মানে রাখাইন অঞ্চলে যারা আসলে পীড়িত মানুষ আছেন, যাদের কাছে আসলে খাদ্য পৌঁছাতেছে না, তাদের জরুরি চিকিৎসা সেবা পৌঁছাতেছে না, সেগুলি দেওয়ার জন্য আমরা আমাদের করিডোরটা ব্যবহার করে তাদেরকে দিতে পারি। এটা একটা ভালো কথাও, কিন্তু এই ভালো কথার ক্ষেত্রে একটা প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা কি এই যে এটার ভয়টা, এটার স্যাক্রিফাইসটা করতে আমরা রেডি আছি? মানে এই ভয়টা থেকে আমাদের মুক্তি পাওয়ার কি আর কোনো উপায় আছে? মানে আমি প্রশ্নটা করতে চাই হচ্ছে এই কারণে, এইটা কি আমাদের কারো কাছে কোনোদিন জানতে চাওয়া হয়েছে? মানে এটার জন্য আমরা রেডি কিনা? মানে ধরা যাক সেই মানবিক করিডোরের মধ্যে যে নিরাপত্তা ঝুঁকি, যে বম্বিং, সেটা নেওয়ার জন্য ওই অঞ্চলে মানুষ এটার থেকে না ঠিক আছে যা হয় হোক, কাম হোয়াট মে, আমরা এটা করবো, এটার জন্য আমরা রেডি? এই মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে জনমনে বিভ্রান্তি আরো বেড়ে যাচ্ছে, যখন সরকারের ভেতর থেকে বিপরীত না হলেও ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে। আমি পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আপনাদের পড়ে শোনালাম। সেই পররাষ্ট্র উপদেষ্টা পরে প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার মানবিক করিডোর নিয়ে যা লিখেছেন তার সুর আবার কিছুটা হইলেও ভিন্ন।